আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো গামের রোগ নিয়ে। গাম সাথে সাথে অন্য রোগ বা গামটাই তার কাছে একটা রোগের মতো। ঘাম নিয়ে যে যারা কমপ্লেন করে, এই ঘামের রোগ বা এটাকে বিবিধ বলা হয়, ঘামের বিবিধ। কারণ আমরা ঘাম নিয়ে অন্যান্য ব্যাপার নিয়ে আলোচনা করছি, সময়, স্থান, গন্ধ, প্রকৃতি নিয়ে আলোচনা করছি। এটা ওভারঅল ঘামের একটা ব্যাপার নিয়ে, ঘাম সাথে অসুস্থতা, এই ব্যাপারে আমাদের আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমে আমরা সতর্কতা হিসাবে বলবো যে কেউ নিজেরা ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। এমনকি আমরা বলি ডাক্তার নিজেও নিজের সমস্যাটা যেন নিজের চিকিৎসা না করে, যেন কোনো একজন ডাক্তারের পরামর্শ নেয়, কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নেয়। কারণ এখানে আমাদের কাছে আমরা গত কিছু একটা ভিডিও করছিলাম যে এটা ভালো ডাক্তার কাকে বলে। কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে কমপ্লেন দেয়, অমুকের কাছে খাইছি, আমাদের এখানে একটা খাইছি। এখানে একটা ব্যাপার যেটা আমাদেরকে খুব পেইন দেয়, সেটা হচ্ছে আমরা যখন এলোপ্যাথি ওষুধ খাই তখন কিন্তু আমরা এক ডাক্তারের কাছে ভালো না হলে আরেক ডাক্তারের কাছে দেখাই। আমরা দেখি চেষ্টা করি যে এই যতটুকু পড়ছে তার চেয়ে বেশি পড়ছে কে, তার কাছে যাওয়ার চেষ্টা করি। কিন্তু হোমিওতে আমরা এই ব্যাপারটা কেন করি না আমি জানি না। আমরা কেউ একজন কোন এক ডাক্তারের কাছে কতদিন থাকছে, থেকে এখন চিকিৎসা দিছে, বা কেউ একজন ডাক্তার সে অন্য কিছু করে, সাথে সাথে হোমিও ওষুধ পারে, ওষুধ দেয়, তার কাছে অনেক ভিড়, অনেক রুগী আসে, শুধু এগুলার উপর নির্ভর করে তার কাছে ওষুধ খাই। বা কেউ বলছে আমি অমুকের কাছে খাইছি আর ভালো হয়ে গেছি, তুইও খা, ওখানে খাইছে ভালো হয় নাই, তখন তারা মনে করে যে হোমিও ওষুধ ভালো না, হোমিও কাজ করে না, হোমিও দেরিতে কাজ করে, বা একই তো ওষুধ, মানে এগুলা চিন্তা করে। তখন যে এটা চিন্তা করে না যে আমরা একটু ভালো ডাক্তার দেখাই, বা একটু পড়াশোনা করছে কে, আর একটু পড়াশোনা করছে কে, এইরকম চিন্তা করি না। আমরা চিন্তা করি না যে মেডিকেল অফিসারের কাছে দেখাবো, বা একজন প্রফেসরের দেখাবো, বা ভালো এই আরো বেশি ডিগ্রি কে নিচে এরকম একজন ডাক্তারের দেখাবো, এটা চিন্তা করি না। এটা খুব একটা খারাপ দিক। তো এটা যখন চিন্তা করবেন তখন আপনি ভালো ভালো ডাক্তার পাবেন, তখন আপনি চিকিৎসা পাবেন। এইরকম ভালো ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, তখন আপনি দেখবেন হোমিওপ্যাথি এলোপ্যাথির চেয়ে কম না, বরং এলোপ্যাথির চেয়ে বেশি ভালো কাজ করে। তো লং টাইম বলে ফেলছি, আমরা আমাদের মূল কথায় আসি। ঘামের রোগে, অর্থাৎ কারো যদি ঘামের রোগ বৃদ্ধি পায়, ঘামের কারণে কারো রোগ বৃদ্ধি পায়, তার অন্য কোনো রোগ আছে, কিন্তু যখনই তার ঘাম দেয় তখন তার রোগটা বেড়ে যায়, তখন আমরা এদের জন্য মার্কুরিয়াস সিলিকোসিসের কথা চিন্তা করি। এটা হতে পারে চর্মরোগ, এটা হতে পারে অন্য কোনো রোগ, যেই কোনো রোগ, তার যে কোনো রোগ হইতে পারে, অস্থিরতা হইতে পারে, তারপরে লিভারের সমস্যা হইতে পারে, এভাবে যেই কোনো রোগ হইতে পারে। যেই রোগগুলা ঘামের গায়ে, কিডনি রোগ হইতে পারে, তারপর হইতে পারে চর্মের কোনো রোগ, টনসিলের কোনো রোগ, এভাবে যেই কোনো, কানের কোনো রোগ, গলার কোনো রোগ, এভাবে যেই কোনো রোগ হইতে পারে। যদি ঘামে বাড়ে তখন আমরা মার্কুরিয়াস সিলিকোসিসের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি কারোর ঘাম শুকিয়ে যাওয়ার পর থেকে তার অসুস্থতা শুরু হয়। কেউ একজন বলে যে আমার ওই দিনে অনেক ঘাম দিছে, পরে দিয়ে আমি আর এটা গুরুত্ব দিই না, ঘাম শুকিয়ে যাওয়ার পর থেকে আমার মনে হয় ঠান্ডা লেগে, ঘাম থেকে ঠান্ডা লেগে মনে হয়েছে। যদি এরকম ধারণা করে ঘাম শুকানোর পর থেকে তার সমস্যাটা হয়েছে, তখন আমরা এদের জন্য ডাল কামারার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো ভয় পেয়ে হাতের তালু, পায়ের তালু দিয়ে টপ টপ করে ঘাম পড়া, যাদের এরকম ঘাম পড়লে আমরা এদের জন্য টিউবারকুলি নামের কথা চিন্তা করবো। ভয়ের কারণে যাদের হাতের তালু, পায়ের তালু এত ঘাম দেয়, টুপ টপ করে ঘাম পড়ে, এর জন্য আমরা টিউবারকুলি নামের কথা চিন্তা করবো। এরপরে আমরা বলবো যদি কারোর ঘামে উপশম হয়, আমরা ঘামে বৃদ্ধির কথা বলছিলাম, এখন যদি এমন হয় যে কয় আমার এত কষ্ট, এগুলা ঘাম দিলে আমার কাছে এক শান্তি, হইতে পারে দুর্বলতা, হইতে পারে তার ইডিমা অর্থাৎ শরীর ফুলে যাওয়া, বা পেশাবের সমস্যা, বা যে কোনো সমস্যা, যেই কোনো রকম সমস্যা, যদি সে বলে আমার ঘাম দিলে আমার একটু শান্তি লাগে, আমার কষ্টগুলা কমে যায়, আমার রোগগুলা কমে যায়, তখন আমরা এদের জন্য নেকটামিউরের কথা চিন্তা করব। এখন যদি কেউ এমন আসে, যদি বলে যে আমার ঘামে দেয় না,
আমার একটু গাম দেয় না ডাক্তার সাহেব, আমার এত এত রোদে এত পরিশ্রম এত কিছু করি, আমার গাম দেয় না। তখন আমরা এদের জন্য নাক্স মক্সেটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় চর্ম শুষ্ক এবং গামহীন, অর্থাৎ গাম দেয় না এটা ভিন্ন, কিন্তু যে বলে আমার চামড়াগুলো শুকনা, একদম শুকনা গাম, শুকনা থাকে এবং গামও দেয় না, একটু গাম দিলে মনে হয় এই এত শুকনা থাকতো না, তখন এদের জন্য আমরা জিঙ্কাম মেটের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি কোন রোগের সাথে প্রচুর গাম হয়, হে বলে যে আমার এই রোগ আছে, তো রোগ আছে, রোগের সাথে এত গাম দেয় রে, এত গাম দেয়, গাম আর গাম, তখন এই কোন রোগের সাথে প্রচুর গাম দিলে আমরা কোষ্টিকামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি এমন হয় মাথায় গাম কিন্তু শরীর শুকনা, শরীরে গাম নাই মাথায় গাম, তখন আমরা এদের জন্য সাইলেশিয়ার কথা চিন্তা করব। এরপরে শরীর গাম কিন্তু মাথা শুকনা, মাথায় গাম নাই কিন্তু শরীরে গাম, তখন এদের জন্য আমরা রাস্টক্সের কথা চিন্তা করব। এরপরে গরম গরম ঘরে গামতে থাকে এবং শীত অনুভব করে, শীত অনুভব করে এবং ঘামতে থাকে, এদের জন্য আমরা পালসিটিলার কথা চিন্তা করব। অর্থাৎ ঘামও দেয় এবং শীত অনুভব করে, এদের জন্য আমরা পালসিটিলার কথা চিন্তা করি। এরপরে শরীরে ঠান্ডা গাম কিন্তু সর্বাঙ্গ ঘামে ভিজে যায়, এরা খাবার খাইতে গেলে এদের কপালে গাম দেয়, পেটের নিচে পেটগুলা নিচের দিকে ঝুলে পড়ে এবং এটাকে এই ঝুলে পড়াকে এরা বেল্ট দিয়ে বেঁধে রাখতে হয়। যদি এরকম ব্যাপার হয় তখন আমরা এদের জন্য অ্যাসিড সালফের কথা চিন্তা করব। অর্থাৎ যারা খাইতে গেলে গাম দেয়, পেট ঝুলে যায়, পেট ঝুলার সমস্যা থাকে এদের সাথে সাথে, অর্থাৎ পেটে এরা বেল্ট দিয়ে টেনে বেঁধে রাখতে হয় এবং এদের পুরা শরীর ঠান্ডা কিন্তু গামে ভেজা থাকে, এদের জন্য আমরা অ্যাসিড সালফের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যাদের এমন হয় যে কেবল ডান পাশে, শুধু ডান পাশে এদের গাম দিচ্ছে, মানে গামটা ডান পাশেই দেয়, বাম পাশে দিচ্ছে না, তখন এদের জন্য আমরা অরাম সালফের কথা চিন্তা করব। ডান পাশে গাম দিলে অরাম মিউরের কথা চিন্তা করবো। যাদের ডান পাশে গাম দেয় এদের জন্য অরাম মিউর কথা চিন্তা করবো। এরপরে যাদের এমন হয় যে গামে তার জামা কাপড়ে হলদে দাগ পড়ে, গাম দিচ্ছে, গামের কারণে জামা কাপড়ে হলুদ হলুদ দাগ পড়ে, এদের জন্য আমরা ফেরামমেট অথবা সরিনামের কথা চিন্তা করি। ফেরামমেট সরিনাম দুটার মধ্যে ঘামে হলদে দাগ পড়ে। এরপরে আমরা বলবো যাদের পায়ে এত গাম দেয় যেন মনে হয় যে পা ধুয়ে আসছে, এত গাম দেয় পায়ে, অতিরিক্ত পরিমাণে পায়ে গাম দেয়, এদের জন্য আমরা স্যানিকিউলার কথা চিন্তা করব। এরপরে যাদের কপালে গামে পোশাকে হলদে দাগ পড়ে, অর্থাৎ কপালেও গাম দেয় শরীরেও গাম দেয় কিন্তু শরীরের গামগুলা হলুদ হলুদ দাগ পড়ে যায়, এদের জন্য কার্বো এনিমেলিসের কথা চিন্তা করব। কার্বো এনিমেলিসে শরীরে হলুদ হলুদ দাগ পড়ে। এরপরে আমরা বলবো বৃদ্ধা অবস্থায় প্রচুর ঘাম সহ মাথা আগুনের মতো একটা ফিল করে, মাথা সে গরম ফিল করে, তার কাছে মনে হয় মাথা থেকে আগুন বাইর হয় মনে করে। যদি বৃদ্ধ অবস্থায় এই ব্যাপারটা থাকে, প্রচুর ঘাম সহ যদি মাথায় গরম বা মাথা থেকে আগুন বাইর হয় মনে করে, তখন এদের জন্য আমরা জাবরেন্ডি মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো গরম কাপড়ে আবৃত থাকলেও ঘাম হয় না, শরীর শুকনা তো শুকনা, গরম কাপড়ে আবৃত থাকলেও, গরম কাপড় জামা দিয়ে গায়ে দিয়ে থাকলেও এদের ঘাম হয় না, এদের জন্য আমরা অ্যালুমিনার কথা চিন্তা করবো। অ্যালুমিনা, আয়োডিয়ামে ওই ব্যাপারটা থাকে, আয়োডিয়ামে বিপরীতমুখীও হয়, মানে অতিরিক্ত গাম হয়, অতিরিক্ত পরিশ্রম করে, অতিরিক্ত খায়, অতিরিক্ত গাম হয়, আয়োডিয়ামের ব্যাপারটাও থাকে। আবার গাম হয় না, এরকম গরম কাপড় পরে থাকলেও এদের গাম হয় না, এই ব্যাপারটাও হয়। আর অ্যালুমিনা। এরপরে আমরা বলবো আবৃত স্থান, শুধু যে অঙ্গটা ডেকে রাখছে সেখানেই গাম হয়, তখন আমরা এদের জন্য থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। শুধু
যেখানে ডেকে রাখছি সেখানে ঘাম হয়ে যায়। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে মাথার ঘামে সমস্ত চুল ভিজে যায় এবং এদের ঘাম গরম হয়, ঘামটা এটা ঘামের মধ্যে একটা গরম ফিল হয়, ঘাম দৌড়লে হাতে লাগলে গরম লাগে, এদের জন্য আমরা ক্যামোমিলার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো পুরা শরীরে ঘাম দেয়, পুরা শরীর ঘামায় কিন্তু মুখে ঘাম দেয় না। যদি পুরা শরীর ঘামায় মুখে ঘাম না দেয় তখন আমরা এদের জন্য সিকেলিকর এবং গাস্টক্সের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি ঘামে বিছানা ভিজে যায়, ঘামের কারণে বিছানা ভিজে গেলে আমরা কেলি কার্ভ মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে মনে হয় ঘামে পানি বাম কানের মধ্যে পড়তেছে, মানে টপ টপ করে পড়তেছে, ঘাম দিচ্ছে, ঘামগুলা বাম কানে পড়তেছে, যদি এমন মনে হয়, এমন ফিল করে, অনুভব করে, এটা হইতে পারে আসলেই পড়ছে, আর হইতে পারে সে অনুভব করছে। অর্থাৎ রোগী যখন এই ব্যাপারটা বলবে তখন আমরা এখানে অ্যাকোনাইট নেফালিয়াস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি এমন হয় রোগী অত্যন্ত ভীতু, দুর্বল এবং সব সময় মাথা এবং পায়ে দুর্গন্ধ ঘাম ছিল বা ঘাম আছে অথবা এক সময় ছিল, অর্থাৎ সে এক সময় দুর্গন্ধ পায়ে, মাথা এবং পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম ছিল, এখন আর নাই বা এখনো আছে, এরকম রোগী যদি ভীতু এবং দুর্বল লোক হয়, দুর্বল মনের, দুর্বল দেহের লোক হয় তখন এদের জন্য আমরা সাইলেশিয়া এবং ফুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করব। এরপরে মাথা এবং পায়ে দুর্গন্ধ ঘাম বসে গিয়ে যদি কোনো রোগ হয়, অর্থাৎ একটা সময় ছিল মাথা এবং পায়ে দুর্গন্ধযুক্ত ঘাম ছিল, এখন নাই, এক সময় তেল তুল গরম করে মাখছে, অনেকে বলছে তেল মালিশ করলে বা পলিথিন পেঁচে রাখলে এগুলো ভালো হয়ে যাবে, এভাবে করছিল বা যে কোনো কিছু করছিল যার কারণে এখন আর ঘাম নাই, কিন্তু এটার পর থেকে তার রোগ শুরু হয়েছে, তখন আমরা এদের জন্য সাইলেশিয়ার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো মাথার তালু গরম সহ ঘাম, মাথার তালু অনেক গরম এবং ঘাম, এদের জন্য আমরা সালফারের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো যদি মাথায় ঘামে চুল ভিজে যায়, মাথার ঘামে চুল ভিজে গেলে আমরা রিউম মেডিসিনটার কথা চিন্তা করব, রিউম মেডিসিনটার কথা। এরপরে আমরা বলবো এই যে হোমিও ওষুধের সাথে অনেকে এখানে ন্যাটামিউর অর্থাৎ বায়োকেমিক মেডিসিনটা প্রয়োগ করে বা এটাকে গুরুত্ব দেয়, তবে লক্ষণ হিসাবে যদি হোমিও ওষুধ দেওয়া যায় যথেষ্ট, বায়োকেমিকের প্রয়োজন হয় না। এই বলে আমরা আজকের মতো আমাদের ঘামের প্রকৃতি বা ঘাম নিয়ে আমাদের ভিডিও শেষ করলাম। আমরা ঘাম নিয়ে আর কোনো ভিডিও করব না, আমরা পরবর্তীতে অন্য বিষয় অস্থিরতা অথবা দেখা যাক কি ভিডিও করা যায়। আজকের মতো আমরা এখানে বা এই ভিডিওর মাধ্যমে ঘামের বিষয়টা আমরা শেষ করলাম। এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।